তো দেখো 208 পাতা উপপাদ্য 40। হ্যাঁ দেখো স্পর্শকের, হ্যাঁ আচ্ছা স্পর্শক মানে কি? স্পর্শক শব্দটা নর্মালি কার্ভের ক্ষেত্রে খাটবে। কার্ভ বলতে বক্ররেখার ক্ষেত্রে। হ্যাঁ বক্ররেখা বলতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এদের কোনো স্পর্শক হবে না, কারণ এটা বক্ররেখা না। আয়তক্ষেত্রে কোনো স্পর্শক হয় না, এটা তো সরলরেখা দিয়ে তৈরি। যেগুলো বক্ররেখা দিয়ে তৈরি, বক্ররেখা বলতে তোমাদের সিলেবাসে তো নর্মালি বক্ররেখা বলতে বৃত্তই বুঝাবে, পরে আরো পড়বে নেক্সট টাইমে কি বলে উপবৃত্ত হয়, আহ, অধিবৃত্ত হয়। ওকে, মোট কথা বক্ররেখার ক্ষেত্রে স্পর্শক শব্দটা প্রযোজ্য। তো বক্ররেখা বলতে আপাতত আমরা সিলেবাসে বৃত্ত আছে, বৃত্ত নিয়ে ভাবে। ওকে, স্পর্শক মানে নামের মধ্যে আছে যেটা স্পর্শ করে যাবে। ওকে, যেমন এটারে বলবো ছেদক, মাঝখান দিয়ে চলে গেল ছেদক, এটা ছেদ করে গেছে, এটা স্পর্শক না। স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে টাচ করবে, জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে যাবে, সেটাকে আমরা স্পর্শক বলবো। কোন বিন্দুতে? যে কোনো বিন্দুতে। ওকে, একটা বিন্দুতে স্পর্শ করে যাবে, ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট। ওকে, স্পর্শক। স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করে যাবে। তাহলে বারবার বলছি এটা বক্ররেখার ক্ষেত্রে হবে, যে কোনো বক্ররেখা, বৃত্ত হোক, অধিবৃত্ত হোক, উপবৃত্ত হোক। তাহলে স্পর্শক মানে বৃত্তকে একটা বিন্দুতে জাস্ট টাচ করবে, একটা বিন্দুতে। এটা স্পর্শক না কিন্তু। তাহলে স্পর্শক সবসময় কোন দিকে যাবে? বৃত্তের বাইরে দিয়ে একটা বিন্দুতে টাচ করা যাবে। এবার মনে করো পরীক্ষায় প্রশ্ন আসলো, বৃত্তের ভিতরের কোনো বিন্দু দিয়ে স্পর্শক টানা যাবে কি? ভিতরে বিন্দু দিয়ে কিভাবে স্পর্শক টানবে? এটার যেদিকে এটা কোনোদিন সম্ভব? স্পর্শক বৃত্তের ভিতরের বিন্দু দিয়ে টানা যাবে না। স্পর্শক সময় বৃত্তের বহিস্থ বিন্দুতে, বহিস্থ বলতে বাউন্ডারিতে টানা সম্ভব, এটা স্পর্শক। একটা বৃত্তে কয়টা স্পর্শক টানা সম্ভব? কোটি কোটি। একটা বৃত্তের উপর কতগুলা বিন্দু থাকে? কোটি কোটি, অসংখ্য। প্রত্যেকটা বিন্দুতে একটা করে স্পর্শক টানতে পারবে, তাহলে স্পর্শকের সংখ্যা অগণ্য। একটা বৃত্তে অসংখ্য স্পর্শক টানা যেতে পারে। ওকে, তাহলে স্পর্শক বৃত্তকে একটা বিন্দুতে স্পর্শ করবে। তাহলে আজকে যে উপপাদ্য করতে বলছি এখানে দেখো, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। বলছে এটা একটা বৃত্ত, এটা কেন্দ্র, এই বিন্দুতে মনে করো একটা স্পর্শক টানলাম। যে কোনো বিন্দুতেই টানা যায়, তাহলে আমরা সুবিধার্থে আমাদের সুবিধা মতো নিচেই টানলাম, তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। এবি একটা স্পর্শক। কোন বিন্দুতে টানলাম? পি বিন্দুতে। পি বিন্দুতে এবি একটা স্পর্শক। এবার প্রমাণ করতে বলছে একটা বৃত্তে বলো দেখি ব্যাসার্ধ তো অনেক দিকে টানা যেতে পারে না। একটা বৃত্তের ব্যাসার্ধের শেষ আছে, এইদিকে টানতে পারে, এইদিকে টানতে পারে, যেদিকে টানো ব্যাসার্ধ। বলছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে এই যে স্পর্শ বিন্দু মানে কোন বিন্দুতে স্পর্শকটা বলো দেখি স্পর্শ করছে বৃত্তকে? পি বিন্দুতে। স্পর্শকটা বৃত্তকে কোন বিন্দুতে টাচ করছে? পি বিন্দুতে। বলছি এই বিন্দুগামী একটা ব্যাসার্ধ টানো। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে ব্যাসার্ধটা কার উপর হবে বলে দেখি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে ব্যাসার্ধটা হবে স্পর্শকের উপর। তাহলে এটা স্পর্শক, আর এটাকে আমরা কি বলবো? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে বুঝো, মনে করো এটা একটা বৃত্ত, তো একটা বৃত্তে কত ব্যাসার্ধ টানা যেতে পারে? কোটি কোটি ব্যাসার্ধ টানা যেতে পারে, কোটি কোটি ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ বলতে মনে করো স্পর্শকটা এই বিন্দুতে টাচ করছে, তো এই বিন্দুতে যদি ব্যাসার্ধ টানো তাহলে এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, এনে স্পর্শকটা বৃত্তকে পি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে পি বিন্দুগামী যে ব্যাসার্ধ এটাকে আমরা বলবো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। যেই বিন্দুতে স্পর্শ করছে, টাচ করছে, সেই বিন্দুতে যদি ব্যাসার্ধ টানো সেটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে বলছে এই স্পর্শক আর ব্যাসার্ধ দুইটা পরস্পর লম্বভাবে অবস্থিত, দুইটা লম্ব হবে। এই স্পর্শক আর যে কোনো ব্যাসার্ধ না কিন্তু, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। এই কারণে উপপাদ্য, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা না, এটা প্রচুর অ্যাপ্লাই হবে, বুঝা গেল? এটার হিউজ অ্যাপ্লাই আছে। এর জন্য আমি বলছি খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, মনে রাখবে। এটা দিয়ে আমরা অনেক কাজে অ্যাপ্লাই করব। স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়। স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, শুধু ক্লাস 10 সিলেবাসে না, নেক্সট টাইমেও হায়ার লেভেলেও এটা প্রচুর অ্যাপ্লাই হয় এই কনসেপ্টটা। হ্যাঁ, তো মন দিয়ে শুনবে। ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ছবিটা একটু ডান দিকে চাপায় একই, হ্যাঁ, তাহলে এদিকে আমার ক্যালকুলেশনের জায়গা থাকবে না। এটার দেখো কিভাবে করি, এর একটু ভাষা বেশি, হ্যাঁ, উপপাদ্যটার ভালো করে দেখবে। হ্যাঁ, এটা পি বিন্দু,
পি বিন্দুতে হচ্ছে এবি স্পর্শক, আর ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। লেখো, প্রথমে লেখো প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এবি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, ওপি হচ্ছে পি বিন্দুগামী, পি বিন্দুতে স্পর্শ করছে না, পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে, বা সংক্ষেপে লিখতে পারো প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? ওপিটা হচ্ছে কার উপর লম্ব বলে দেখি? ওপিটা হচ্ছে এবি এর উপর লম্ব। লম্ব মানে উল্টা, টি এর মতো, তাই না? এটা লম্ব সিম্বল। ওপিটা এবি এর উপর লম্ব। ওকে, তাহলে এবি স্পর্শক আর ওপি হচ্ছে পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে ওপিটা এবি এর উপর লম্ব। আসো প্রমাণ। হ্যাঁ, এটা দেখো, প্রমাণটা আমরা একটু কিভাবে করি, একটু অন্য টাইপের প্রমাণ হবে, ক্যালকুলেশন কম প্রমাণ। প্রমাণে আমরা কি করতে পারি দেখো, মন দিয়ে শোনো। না, এটার অঙ্কন লাগবে না। আসো প্রমাণ। অঙ্কন সব উপপাদ্যে থাকে না। আসো এটা প্রমাণই সব করে দিব। হ্যাঁ, আসো। আচ্ছা, ধরো একটা জিনিস এনে একটা কাজ করে নাও তো, এনে করে নি, অঙ্কন লিখে নাও, একটা বিন্দু নিয়ে নি। হ্যাঁ, এনে একটা কাজ করে নাও। হ্যাঁ, এবি স্পর্শকের উপর পি বিন্দু আছে, তো পি বিন্দু বাদ দিয়ে আরেকটা বিন্দু নিয়ে নাও কিউ, বাদিক বা ডান দিক যে কোনো একদিকে নিয়ে নাও কিউ একটা বিন্দু। হ্যাঁ, এক্সট্রা কিছু করলে আমরা অঙ্কনে লিখবো। নিয়ে নি, এবি স্পর্শকের উপর একটা বিন্দু নিয়ে নিলাম কিউ, যে কোনো দিকে, বাদিক বা ডান দিকে, পি বিন্দু বাদ দিয়ে। এদের বাদিকেও নেওয়া যেতে পারে, ডান দিকেও নেওয়া যেতে পারে। কত দূরে নেবো কোনো মাপটাপ নাই, যে কোনো দিকে। একটু দূরেই রাখো, তাহলে বুঝতে সুবিধা। বাদিক বা ডান দিকে যে কোনো দিকে নিতে পারো, পরে ও আর কিউ যুক্ত করে দাও। ওকে, আসো। দেখো, এবি স্পর্শকের উপর এটা অঙ্কনে লিখে রেখে, হ্যাঁ, এবি স্পর্শকের উপর পি বিন্দু ব্যতীত, মানে পি বিন্দু বাদ দিয়ে অপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো। এটার কোনো মাপ টাপ নাই, যে কোনো দিকে, বাদিক ডান দিক, এইখানে এদিকেও নিতে পারো। কেউ যদি বলে স্যার আমি বাদিকে নিব, নো প্রবলেম। অপর যে কোনো একটি বিন্দু কিউ নেওয়া হলো। পরে এটা যুক্ত করে দেবো, ও কমা কিউ যুক্ত করে হলো। আসো, এবার আসো প্রমাণ। হ্যাঁ, প্রমাণ। হ্যাঁ, দেখো, এবি স্পর্শকের উপরে দেখো, এবি স্পর্শক আছে না, এবি স্পর্শকের উপর পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু নাও, পি বিন্দুটাই শুধু মানে কি বৃত্তের উপর অবস্থিত। হ্যাঁ,
পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু নেও, বাদিক বা ডান দিকে যে কোনো বিন্দু কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত। স্পর্শকের উপর একটা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত, যেমন এই স্পর্শকটার উপর আমি যদি বলি কোন বিন্দুটা বৃত্তের উপর, পি বিন্দু, পি বিন্দু বাদ দিয়ে যেদিকে বিন্দু নাও, এর অন্য যে কোনো বিন্দু নাও বাদিক ডান দিকে, এটা কি হবে, বৃত্তের বাইরে। স্পর্শকের শুধুমাত্র একটা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত হবে, এটাই তো স্পর্শক। স্পর্শক মানে বৃত্তকে কয়টা বিন্দুতে স্পর্শ করবে, একটা, আর বাকি সমস্ত বিন্দুই বৃত্তের বাইরে, রাইট। ভিতর দিয়ে তো যাবেই না, তাহলে একটা বিন্দুই বৃত্তের উপর হয়, বাকি যে কোনো বিন্দু বৃত্তের বাইরে। দেখো যেহেতু এবি স্পর্শকের উপর, এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, সুতরাং এটা বোঝাই যায়, তবু একটু ভাষা দিয়ে লিখলাম, হ্যাঁ, এটা মুছে দিয়ে। যেহেতু এবি স্পর্শকের উপর পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, এবার একটা জিনিস খেয়াল করো, বৃত্তের কেন্দ্র কোথায় থাকে, ভিতরে, আর একটা বিন্দু আছে বৃত্তের বাইরে, যে কোনো জায়গায় বৃত্তের বাইরে। তো দুইটা বিন্দু যদি যুক্ত করো, কেন্দ্র আর এইটা, তাহলে বৃত্তকে একটা বিন্দুতে কি করবে, ছেদ করবে, সিম্পল কনসেপ্ট। একটা ভিতরে আরেকটা বাইরে, দুইটা যদি যুক্ত করো তাহলে তোমরা বলবে বৃত্তকে একটা বিন্দুতে নিশ্চয়ই ছেদ করবে। তো এখানেও দেখো, কেন্দ্র ভিতরে আর কিউ বিন্দু কোথায়, বাইরে। তো দুইটা যদি যুক্ত করি তাহলে বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে না, সেই ছেদ বিন্দুটা কি দিলাম, আর। এটা এমনি বোঝা যায়, তবু একটু ভাষা দিয়ে লিখবো। এবি স্পর্শকের উপর পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে সুতরাং যে কোনো বিন্দু বাইরে অবস্থিত, তাহলে কিউ বিন্দুটাও নিশ্চয়ই কি কিসের, বৃত্তের বাইরে অবস্থিত। স্পর্শকের উপর একটা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত, সেই বিন্দুটার নাম আমরা কি দিলাম, পি। পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে তোমাদের কি মনে হয় কিউ বিন্দুটা কোথায় অবস্থিত হবে, অবশ্যই বৃত্তের বাইরে। তাহলে সুতরাং ও কিউ বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে। তোমরা বলবে এটা তো এমনি বোঝা যায়, হ্যাঁ এমনি বোঝা যায়, তবু একটু লিখলাম। সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। দেখো ভাষাটা কি লিখলাম, এটা ভাষাই বেশি, হ্যাঁ। সুতরাং ও কিউ বৃত্তটিকে একটি বিন্দুতে ছেদ করবে। মনে করি ছেদ বিন্দুটি হলো আর, ছেদ বিন্দুটার নাম কি দিয়ে দিলাম, আর। ওকে, আসো তাহলে এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে নিশ্চয়ই কিউ বিন্দুটাও বৃত্তের বাইরে অবস্থিত হবে। আমরা যে একটা কিউ বিন্দু নিলাম না অঙ্কনে, তোমরা নিলে না একটা বিন্দু কিউ, তাহলে প্রশ্ন হলে কিউ বিন্দুটা কি বৃত্তের ভিতরে হবে নাকি উপরে হবে নাকি বাইরে হবে। ভিতরে হওয়ার তো চান্সই নেই, কারণ স্পর্শক ভিতর দিয়ে যায় না। উপর দিয়ে একটা বিন্দু, বাইরে দিয়ে একটা বিন্দুকে টাচ করে, সেটা হচ্ছে পি বিন্দুতে। তাহলে আমরা এটি লিখলাম, পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। কেন, স্পর্শকের উপর একটা বিন্দুই বৃত্তের উপর হয়, সেটা পি। পি বিন্দু বাদ দিয়ে যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত, তাহলে তোমরা বলবে নিশ্চয়ই কিউ বিন্দুটাও বৃত্তের বাইরে অবস্থিত। কিউ যেহেতু বাইরে, তাহলে বৃত্তের বাইরে একটা বিন্দু আর ভিতরে একটা বিন্দু, দুইটা যদি যুক্ত করো না, তাহলে বৃত্তকে একটা বিন্দুতে কি করবে বলো দেখি, ছেদ করবে। এই ছেদ বিন্দুটার নাম আমরা কি দিয়ে নিলাম, আর। এবার বলো দেখি, সিম্পল একটা কনসেপ্ট, বলো দেখি এই দুইটার মধ্যে তোমরা ছবি দিকে পরিষ্কার বলতে পারবে, বলো দেখি ও আর ও কিউ, এই দুইটার মধ্যে কোনটা বড়, ও আর ও কিউ, ছোট কোনটা, ও আর। ও আর দেখো এই যে এতটুকু, এটা ও আর ও কিউ দেখো কতটা বড়। তোমরা বলবে নিশ্চয়ই ও আরটা কার থেকে ছোট হবে, বলো দেখি ও কিউ থেকে ছোট হবে। কেন ছোট হবে এটা এমন বুঝাতে, তবু একটু লিখে দিলাম, যেহেতু আর ও কিউ এর, আর হচ্ছে ও কিউ এর অন্তর্বর্তী, হ্যাঁ, অন্তর্বর্তী মানে মাঝখানে কোনো এক জায়গায় আছে। যেহেতু আর ও কিউ এর অন্তর্বর্তী, তাহলে তোমরা বলবে আচ্ছা ও আরটা ও কিউ এর চেয়ে ছোট। ওকে, দেখো সুতরাং ও আর লেস দেন ও কিউ। দেখো সুতরাং
আরেকটা জিনিস করা যায় না? দেখো তো, একটু মন দিয়ে শোনো, ভালো করে বলো দেখি, ও আরটা বৃত্তের কি বলা যায়? ও আর কে, ও আরটা বৃত্তের কি একটা? হ্যাঁ, ব্যাসার্ধ। আবার ওপিটাও কি বৃত্তের? তাহলে দুইটা ব্যাসার্ধ অবশ্যই কি হয়? সমান হয় না? তাহলে ও আর ব্যাসার্ধ, ওপিও ব্যাসার্ধ, তাহলে আমরা ও আর এর জায়গায় কি বসাইতে পারবো? ওপি বসাইতে পারবো, কারণ দুইটাই ব্যাসার্ধ। তাহলে আমরা ও আর লিখলাম না, তাহলে ও আর এর জায়গায় আমরা কি বসাই দিলাম? ওপি লেস দেন ও কিউ। কি করে লেখা যায়? পাশে লেখো। কেন এটা লেখা যাবে? লেখো, যেহেতু ও আর সমান সমান ওপি, কি হয়? একই বৃত্তের ব্যাসার্ধ। কেন সমান? কারণ এরা একটাই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ টানা যাইতে পারে, সব সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। ও আর আর ওপি সমান হইলো, কেন সমান হইলো? কারণ তোমরা বলবে দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, আসো এবার একটা ভালো করে দেখো, মন মন দিয়ে শুনবে। হ্যাঁ, আচ্ছা বলো দেখি, কিউ বিন্দুটা আমরা যখন নিয়েছিলাম তখন কি কোনো মাপ টাপ নিয়ে নিয়েছিলাম যে এত সেমি দূরে অমুক তুমি একটা র্যান্ডম একটা বিন্দু নিয়ে নিয়েছিলাম কি? কিউ, কিউ বিন্দু একটা যে কোনো বিন্দু, আমরা বাদিকেও নিতে পারি, এদিকেও নিতে পারি। কিউ কিন্তু আমরা দেখো অঙ্কনে লেখা রয়েছে কিউ যে কোনো একটা বিন্দু যে কোনো জায়গায় নিতে পারো তুমি, কিউ এর কোনো মাপ টাপ নাই। তাহলে মন দিয়ে শুনো। হ্যাঁ, এটা উপরেরটা একটু মুছে দিই। তাহলে কি হলো দেখো, এখানে আর আঁকি না, হিবিজিবি হবে। আমি আরেকবার ইসে করে দেখছি, দেখো মন দিয়ে শুনো। এটা এবি স্পর্শক ছিল। হ্যাঁ, এবি স্পর্শক। হ্যাঁ, দেখো এটা একটু অন্য টাইপের উপপাদ্য, কিন্তু সহজ। দেখো একটু ভাষাটা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা কি করলাম, এই এটা ছিল পি, আর যে কোনো একটা বিন্দু নিলাম কিউ। যে কোনো একটা বিন্দু কিউ নিয়ে দেখলাম কি ওপি আর ও কিউ এর মধ্যে, বলো দেখি কোনটা ছোট হয়? ওপি ছোট হয়। কিউ বিন্দু কি কোনো মাপ নিয়ে নিচ্ছ না, যে কোনো একটা বিন্দু নিয়ে দেখলাম যে কিউ যে ও কিউ এর থেকে ওপি কি হয়? ছোট হয়। তাহলে মন দিয়ে শুনে, এখানে একটা কনসেপ্ট আমি ইউজ করব অঙ্কের ক্ষেত্রে। আমরা দেখো, যেমন ভাত যখন রান্না করা হয় না, ভাত সিদ্ধ হয়েছে কিনা চেক করার জন্য দুই তিনটা ভাত নামায় কি করা হয় বলো দেখি? চেক করা হয় যে সিদ্ধ হয়েছে কিনা, হ্যাঁ কিনা? সব ভাত তো নামানো হয় না, দুই একটা যদি চেক করা হয় যে দেখা হয় সিদ্ধ হয়েছে, তাহলে আমরা ধরে নিই হাড়ির যত ভাত আছে সবই সিদ্ধ হয়েছে। তো এখানেও সেম কনসেপ্ট, আমরা কিউ একটা বিন্দু নিলাম, নিয়ে একটা দাগ টানলাম, টাইনা দেখলাম এটার চেয়ে ওপিটা কি ছোট। এইখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? কিউ তো কোনো মাপ নেই। যে কোনো একটা বিন্দু নিয়ে দেখলাম ও কিউ এর চেয়ে ওপি ছোট, তাহলে তোমরা বলতে পারো এখান থেকে কিউ বিন্দুটা যেখানে নাও, এইখানে নাও, এইখানে নাও, এইখানে নাও, এইখানে নাও, যেখানে নাও না কেন, যেখানেই নাও কিউ বিন্দু, বাঁ দিক ডান দিক যেখানে খুশি নাও, যে কোনো একটা বিন্দু নিয়ে দেখলাম তার চেয়ে ওপি ছোট, তার মানে কিউ বিন্দুটা যেখানেই হোক, যেখানেই হোক, যেখানে সবগুলার থেকেই কে ছোট হবে বলো দেখি? ওপি ছোট হবে। কিউ একটা বিন্দু নিলাম, মন দিয়ে শোনো, কিউ বিন্দু নিয়ে আমরা ও আর কিউ যুক্ত করলাম, যুক্ত করে দেখলাম ও কিউ এর চেয়ে কে ছোট? ওপি ছোট। কে ছোট বলো দেখি? ওপি ছোট। এবার বিন্দুটা যেইখানেই হোক, যদি বিন্দুটা এইখানে হয় এটা যুক্ত করো, তার চেয়েও কে ছোট হবে? ওপি ছোট। যদি কিউ বিন্দুটা মনে করো সাপোজ যেমন না আমি এখানে নিব, এইটার চেয়েও কে ছোট হবে? ওপি ছোট। আমরা র্যান্ডম একটা বিন্দু নিয়ে দেখলাম ও কিউ এর চেয়ে ওপি ছোট, তাহলে কিউ বিন্দুটা তুমি এইখানে নাও, পরে যুক্ত করো, এটার চেয়ে ওপি ছোট। যদি এইখানে নাও, এটা যুক্ত করো, তার চেয়েও কে ছোট হবে বলে দেখি? ওপি ছোট হবে। কিউ বিন্দুটা তুমি এবির উপর যে কোনো জায়গায় নাও, এইখানে 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 যে কোনো জায়গা নাও, ও কিউ এর চেয়ে অবশ্যই কে ছোট হবে বলে দেখি? ওপি ছোট হবে। বুঝা গেল? তাহলে আমি সিম্পল কথায় দেখো তো, এটার সারাংশ কি দাঁড়াইলো? ও বিন্দু থেকে যেইখানেই তুমি যত রেখাংশ টানো সবার থেকে কে ছোট হবে বলে দেখি? ওপি ছোট। কি করে বুঝলাম? তোমার মনে হবে যে এতগুলা তো টানি নাই, দেখো এতগুলা টানা তো সম্ভব নয়, কোটি কোটি রেখাংশ টানা যায়। আমরা একটা বিন্দু নিয়ে চেক করলাম, র্যান্ডম একটা বিন্দু কিউ, পরে ও কিউ যুক্ত করলাম, দেখলাম ও কিউ এর চেয়ে ওপি ছোট। এইখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি কিউ বিন্দুটা যেখানেই হোক, যেখানেই হোক, এখানে হোক, এখানে হোক, এখানে হোক, কারণ কিউ তো আমরা মাপ নিয়ে লিখি নাই, যে কোনো জায়গায় নিচ্ছি। কিউ যে কোনো জায়গায় নিয়ে দেখলাম ও কিউ এর চেয়ে ওপি ছোট। হ্যাঁ, তাহলে কিউ বিন্দুটা যেখানেই হোক, যেখানেই হোক এ বি এর উপর, ও আর কিউ যদি যুক্ত করো, তার থেকে কে ছোট হবে বলে দেখি? ওপি ছোট হবে। ওকে, ক্লিয়ার কি? আমরা কিন্তু এখানে দেখো, এইটা ও বিন্দু আর এটা হচ্ছে কি বলে একটা স্পর্শক। এটা পি বিন্দু, পি বিন্দুটা স্পর্শ বিন্দু, কিউ বিন্দুটা তুমি আমরা এখানে নিয়েছিলাম, নিয়ে দেখলাম যে ও কিউ এর চেয়ে ওপি ছোট, এটার থেকে এটা ছোট।
তাহলে বলো দেখি আমি যদি কিউ বিন্দুটা এইখানে নেই, বলো দেখি এই ও কিউ এর চেয়েও কে ছোট হবে, বলো দেখি ওপি ছোট। তুমি যদি কিউ বিন্দুটা এইখানে নাও, এই ও কিউ এর থেকেও কে ছোট হবে, ওপি ছোট হবে। কিউ বিন্দুটা যেইখানেই নাও, কিউ বিন্দুটা দেখো আমরা কোনো মাপ নিই নেই, র্যান্ডম একটা বিন্দু, র্যান্ডম একটা যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নিলাম, দেখলাম ও কিউ এর চেয়ে ওপি ছোট। এইখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি ও বিন্দু থেকে যত রেখাংশ টানা যাবে, যত রেখাংশ টানা যাবে, কিউ বিন্দু যদি এখানে নাও, এটা আর এটা যুক্ত করো, এই ও কিউ এর চেয়ে ওপি ছোট। কিউ বিন্দু যদি এখানে নাও, এটার থেকেও কে ছোট হবে, ওপি ছোট। মানে সিম্পল কথায় ও বিন্দু থেকে যত রেখাংশ টানা যাবে তাদের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কে হবে, ওপি। লেখো তো, এটা একটু এখন ভাষা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, লেখো যেহেতু এবি স্পর্শকের উপর, যেহেতু এবি স্পর্শকের উপর কিউ যে কোনো একটি বিন্দু, কিউ যে কোনো একটি বিন্দু, কিউ যে কোনো একটি বিন্দু, যেহেতু সুতরাং ও বিন্দু থেকে, নিচে লেখো, সুতরাং ও বিন্দু থেকে এবি এর উপর সুতরাং ও বিন্দু থেকে এবি এর উপর যত সরল রেখাংশ অঙ্কন করা যায়, সুতরাং ও বিন্দু থেকে এবি এর উপর যত সরল রেখাংশ অঙ্কন করা যায়, সুতরাং ও বিন্দু থেকে এবি এর উপর যত সরল রেখাংশ অঙ্কন করা যায় তাদের মধ্যে ওপি ক্ষুদ্রতম। দেখো বুঝো কিনা। তাহলে কিউ যে কোনো একটা বিন্দু নিয়ে চেক করে দেখলাম ও কিউ এর চেয়ে ওপি ছোট, কিউ কিন্তু কোনো মাপ নিয়ে দেখি না। হ্যাঁ, মন দিয়ে শুনো, এই জায়গাটা দেখো ক্লিয়ার করতে পারলি না, বলো দেখি কিউ কি কোনো মাপ টাপ নিয়ে নিচ্ছি, এত সেমি দূরে মুক্ত, র্যান্ডম একটা বিন্দু নিয়ে নিলাম, দেখলাম ও কিউ এর চেয়ে ওপি ছোট, এইটাই লিখলাম। সুতরাং এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি ও বিন্দু থেকে এবি এর উপর যত রেখাংশ অঙ্কন করা যাবে, সরল রেখাংশ, তাদের মধ্যে সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কি হবে, ওপি। এবার তোমাদের একটা ক্লাস এইটা উপপাদ্য ছিল, উপপাদ্যটা ছিল এরকম, একটা সরলরেখা আছে, তার উপর একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে বলো দেখি এটার উপর তো অসংখ্য সরলরেখা টানা যায় না, ক্লাস এইটা ছিল উপপাদ্যটা, এটার উপর তো অসংখ্য সরলরেখা টানা যায়, তাদের মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই হয় লম্ব। যাই হোক, কত নম্বর ছিল, উপরে একটা বহিস্থ বিন্দু থেকে একটার উপর যদি অনেক রেখাংশ টানা যায়, অনেক রেখাংশ টানা যায়, অনেক অসংখ্য রেখাংশ টানা যায়, তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সেটাই হবে লম্ব। তাহলে বলো দেখি ও বিন্দু থেকে এখানে, ও বিন্দু থেকে তো তোমরা বলবে এখানে অসংখ্য অসংখ্য রেখাংশ টানতে পারবে, অসংখ্য কোটি কোটি, তাদের মধ্যে সবচেয়ে ছোট কে, বলো দেখি, এটাই প্রমাণ করলাম, সবচেয়ে ছোট কে, ওপি। তার মানে ওপি কি হবে, লম্ব। একটা বিন্দু থেকে যত রেখাংশ টানা যায় তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সেটাই লম্ব হয়। দেখো, আবার ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব, আবার ক্ষুদ্রতম দূরত্বই হলো লম্ব দূরত্ব। সুতরাং কি লিখতে পারবে তোমরা, ওপি লম্ব, ওপিটা কার উপরে লম্ব হয়ে যাবে, এবি, ব্র্যাকেটে প্রুভড। ওকে, চলো দেখে নাও অঙ্ক করতে।